হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমাদের ইউনিট 3 আমরা পড়ব এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট। এবং এর অন্তর্গত কি কি আছে মানে পাঠ্যসূচি ভালো করে দেখো। বলেছে বায়ুমণ্ডলের জল, অর্থাৎ বায়ুমণ্ডলে যে জল আছে সেটা আমাদেরকে পড়তে হবে। তারপরে আমাদেরকে ঘনীভবনের গঠন এবং প্রকারভেদটা পড়তে হবে এবং অধঃক্ষেপণের গঠন এবং প্রকারভেদ পড়তে হবে। তো মেনলি আমাদের এই তিনটে টপিক সম্পর্কে আজকে আমরা পুরোপুরি পড়ব। তো এখানে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করা সম্ভব সেই পরিমাণ জলীয় বাষ্পই যদি সংশ্লিষ্ট বায়ুতে বর্তমান থাকে তাহলে এইরূপ বায়ুকে সম্পৃক্ত পরিপৃক্ত বা স্যাচুরেটেড বায়ু বলে। তাহলে এখানে আমি তোমাদেরকে একটা খুব সহজ এবং সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। রিসেন্টলি দেখো আমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে এমসিকিউ প্যাটার্নে। এটা আমার এক স্টুডেন্টেরই খাতা, কিন্তু কার খাতা আমি রিভিল করবো না, ঠিক আছে। এরকম করে কিন্তু আমাদের সমস্ত পরীক্ষা নেওয়া হয় একদম প্রপার ওয়েতে। তো এবার দেখো সম্পৃক্ত বায়ুটা আমি একটু ছবি আঁকিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, খুব বেসিক একটা কথা, খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রোস্টিং ভিডিও না যে নর্মাল দেখবে, এডুকেশনাল ভিডিও খুব মন দিয়ে দেখতে হবে। যদি তোমরা বলো যে রোস্টিং ভিডিও বানাতে, দেখো রোস্টিং ভিডিও তো আমার দ্বারা হবে না, ট্রাভেল ভিডিও বানাবো ভালো ভালো। যাই হোক, এটা হচ্ছে একটা বালতি, ঠিক আছে। ধরে নিলাম আমরা এই বালতিতে 10 মগ জল আটবে। কয় মগ জল আটবে? 10 মগ। তাই এটা মগ, ঠিক আছে, এটা ছোটো মগ। এরকম কটা লাগবে? 10টা লাগবে। তাহলে ভাবো তুমি এই আর 10 মগ জল দিলে একদম পুরোপুরি ভর্তি হয়ে যাবে। তাহলে আমি এই বালতিতে ভাবো 5 মগ জল দিলাম, হাফ হলো। ক্লিয়ার? কত দিলাম? 5 মগ। খুব মন দিয়ে শুনবে। তারপরে ভাবো আরও 4 মগ দিলাম, তাহলে টোটাল 9 মগ জল হয়ে গেল। টোটাল কয় মগ হলো? 9 মগ, তাই তো। তাহলে 9 মগ জল যদি দিই তাও কিন্তু একটু ফাঁকা থাকবে বালতিটা, তাই না? এবার ভাবো আমি লাস্ট জলটাও ঢেলে দিলাম, অর্থাৎ 10 মগ জল আমি দিয়ে দিলাম, তাহলে বালতিটা পুরো ভর্তি। এবার যদি আমি এখানে 11 নম্বর মগে জল ঢালি তাহলে কি হবে? জলগুলো উপচে পড়ে যাবে না? বাংলা বুঝলে তো সবাই? উপচে পড়ে যাবে। তার মানে 100% জল দ্বারা আবৃত 10 মগেই। তাহলে যখন কোনো একটা নির্দিষ্ট আয়তন বায়ুতে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ সম্ভব, সেই পরিমাণ মানে একটা মেঘের ভাবো একটা এরিয়া আছে, বায়ু আছে, ঠিক আছে, একটা বায়ুপুঞ্জ আছে। এখানে ভাবো ও যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে অর্থাৎ 10 মগ, অতটুকুই জলীয় বাষ্প পূর্ণ হয়ে গেছে, পুরোপুরি ভর্তি। একেই বলে হচ্ছে সম্পৃক্ত বায়ু। যখনই এখানে বেশি আবার জলীয় বাষ্পের সাপ্লাই যাবে তখন কি হবে? বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ আকারে সেটা নেমে আসবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি তোমাদেরকে যেই ব্যাপারটা একটা খুব সাধারণ একটা ব্যাপার দিয়ে বুঝালাম, সম্পৃক্ত বায়ু। যদি তাও কোনো ডাউটস থাকে আমাকে কিন্তু প্রশ্ন করবে। এবার আমরা আসবো হচ্ছে চরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার বিষয়ে। চরম আর্দ্রতা কি বলেছে? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে থাকা জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে চরম আর্দ্রতা বলে। কি বলেছে ভালো করে বোঝো। কোনো নির্দিষ্ট আয়তন, ভাবো এখানে দেখো, ছবি দেখা যাচ্ছে, ভাবো কোনো একটা নির্দিষ্ট আয়তন বায়ুতে, হবে এতটুকু একটা বায়ু আছে, এবং এই এতটুকু পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ভাবো এতটুকু পরিমাণ জলীয় বাষ্প আছে এই এরিয়াটায় 50%। তাহলে এটাকে বলে মানে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই বলে কি? চরম আর্দ্রতা। কি বলে? এই যে চরম আর্দ্রতা। এবার কি বলেছে? আপেক্ষিক আর্দ্রতা। এটা একটু বুঝতে হবে। এখানে দেখো সংজ্ঞা লিখাই আছে বইয়ে। এটা হচ্ছে ভাবো একটা নির্দিষ্ট আয়তন বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প অলরেডি আছে, ভাবো 50% জলীয় বাষ্প অলরেডি আছে, কিন্তু একে একে সম্পৃক্ত করার জন্য, মানে এই আয়তন বায়ুটাকে সম্পৃক্ত করার জন্য আরও যত পরিমাণে জলীয় বাষ্প লাগবে, অর্থাৎ যতটা অঞ্চল ফাঁকা আছে, তাকে বলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার আমরা একটু সংজ্ঞাটা দেখিনি কি বলেছে। কি বলেছে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত ভর এর সঙ্গে সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের যে অনুপাত তাকেই বলে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এখানে কিন্তু ভরের কিন্তু একটা অনুপাত আছে, ঠিক আছে, পরিমাণের তুলনায় ভরের সঙ্গে একটা বেশি সম্পর্ক আছে। নিচে একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে, তোমরা চাইলে এটা দেখতে পারো। এবার নেক্সট কি বলেছে দেখো, নির্দিষ্ট আর্দ্রতা, স্পেসিফিক হিউমিডিটি। কি বলেছে দেখো ভালো করে। বলছে নির্দিষ্ট ওজনের বায়ুতে যত ওজনের জলীয় বাষ্প থাকে, মানে একটা নির্দিষ্ট ওজনের বায়ু আছে, সেম কথা, নির্দিষ্ট ওজনের বায়ু,
এখানে যত ওজনের জলীয় বাষ্প আছে তাকেই বলে তার নির্দিষ্ট আর্দ্রতা। আর আর্দ্রতার গুণাঙ্ক, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার অনুপাতকে আর্দ্রতার গুণাঙ্ক বলে। তাহলে আর্দ্রতার গুণাঙ্কটা হচ্ছে অনুপাতের সাথে সম্পর্ক, আর এখানে এটা হচ্ছে প্রকৃত পরিমাণ, চরম আর্দ্রতা হচ্ছে প্রকৃত পরিমাপের উপর সম্পর্ক। বেসিক পার্থক্য আছে, ভালো করে বুঝতে হবে কিন্তু। এবার দেখো, জেনে রেখো বলে পয়েন্টে আমাদের 3টা ছোট প্রশ্ন আছে এমসিকিউ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় এভাপোমিটার যন্ত্রের সাহায্যে, বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। স্টুডেন্ট, তোমরা কিন্তু খাতা, বই, পেন, পেন্সিল নিয়ে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? এডুকেশনাল ভিডিও তো এইভাবে দেখতে হয়, তাই না? খাতা, বই, পেন্সিল খুলে, তাই না? নর্মাল কিন্তু দেখো না সিনেমার মতন, বারবার বলছো। আর যারা অনলাইনে ক্লাস করো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। সব এগুলো ছোটো ছোটো এমসিকিউ লিখে নাও খাতার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এবার বলেছে, দেখো আমরা মেইন টপিকে আসবো, ঘনীভবন। যে কনডেনসেশন, এই কথাটা উৎপত্তি বা অর্থ কি? দেখো, এ বলেছে একসাথে আবদ্ধ থাকা, ঠিক আছে? কনডেনসেশন কথাটির অর্থ। এখানে দেখো কি বলেছে, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা, যা সুইস পদার্থবিজ্ঞানী বেনেডিক্ট ডি সসুর 1783 খ্রিস্টাব্দে যন্ত্রটি আবিষ্কার করে, তাই তো? আর বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ভয়ঙ্কর হলেও নামগুলো মনে রাখতে হবে। মেসন, আর্দ্রকুণ্ড এবং শুষ্ককুণ্ড, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট আমি তোমাদের দেখাবো। একে আবার সাইক্রোমিটারও বলা হয়। দেখো, অনেক ছোটো ছোটো ইনফরমেশন আছে কিন্তু, যেগুলো আমি তোমাদেরকে বলছি এই বইয়ের মাধ্যমে, তাই কি না? এবং এখানে একটা কিন্তু নিরপেক্ষ আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, ভালো করে দেখে নিবা। আর একটা গুরুত্বপূর্ণ বলেছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% এবং সম্পূর্ণ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 0%। শিশিরাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় বা আর্দ্র বায়ু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা, মেঘে পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলে, ঠিক আছে? আর একটা কী বলেছে, হিমাঙ্ক। যে নির্দিষ্ট চাপে, যে নির্দিষ্ট উষ্ণতায় জল ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে। এর পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পারলে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের, লীন তাপ। কি বলেছে, খুব মন দিয়ে দেখো। বলেছে কোনো বস্তুর নির্দিষ্ট উষ্ণতায় ভৌত অবস্থার পরিবর্তন ঘটালে যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় সেই পরিমাণ তাপকে লীন তাপ বলে। এই লীন তাপ কিন্তু থার্মোমিটার দ্বারা পরিমাপ করা যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে? ঘনীভবন কি বলেছে, যে প্রক্রিয়ায় বাতাসে ভাসমান জলীয় বাষ্প তরল জলকণায় রূপান্তরিত হয় তাকে বলে ঘনীভবন। খুব সোজা একটা সংজ্ঞা। বলেছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প শীতল হয়ে জলাকর্ষ অণুকে অবলম্বন করে ঘনীভূত হয়। তাহলে জলাকর্ষ অণুটা কি জিনিস? দেখো লেখা আছে, বাতাসে ভাসমান সূক্ষ্মাতি সূক্ষ্ম কঠিন কণা যেগুলো জলীয় বাষ্প শোষণ করে বাতাসকে ঘনীভূত হতে সাহায্য করে তাদেরই বলে জলাকর্ষ অণু। ইনফোপিডিয়া জেনে রেখাগুলো কিন্তু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? এবার বলছে, দেখো ঘনীভবনের ফলে মেঘ, কুয়াশা, শিশির, তুহিন প্রভৃতি সৃষ্টি হয়। ঘনীভবনের প্রকারভেদের মধ্যে 2 রকম আছে। বলছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঘনীভবন আর ভূপৃষ্ঠ থেকে সংলগ্ন ঘনীভবন। লীন তাপটা একটু আগে বলেছি আমি তোমাদের। এবার আমরা আসবো মেঘ। মেঘ কাকে বলে? কি বলেছে দেখো, বায়ুতে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা, তুষারকণা বিভিন্ন উচ্চতায় বিভিন্ন আকৃতিতে পুঞ্জীভূত হয়ে ভেসে বেড়ায়, এদেরকে মেঘ বলে। আমরা নর্মালি এটা পড়বো। এবার আছে আমাদের মেঘের শ্রেণী বিভাগ। আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন, সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে কী রকম প্রশ্ন আমাদের আসবে। খুব ভাইটাল এটা, ঠিক আছে? কি বলেছে, উঁচু মেঘ, মাঝারি মেঘ আর একটা নিচু মেঘ। 3 রকমের মেঘ হয়, উঁচু, মাঝারি আর নিচু। তাহলে এখানে কি বলেছে ভালো করে দেখো। উঁচু মেঘ, এর হাইট কত? 6000 থেকে 12000 মিটার এবং এটা 3 রকমের, সিরাস, সিরোকিউমুলাস আর সিরোস্ট্র্যাটাস। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে উঁচু আকাশের মেঘ কতটা উচ্চতায় দেখা যায়, এমসিকিউ টাইপ। দেখো এখানে একটা ডেমো প্রশ্ন, উঁচু মেঘের উচ্চতা কত পর্যন্ত হতে পারে? তাহলে কী হবে আমাদের অ্যান্সার ডিটা কিন্তু সঠিক হবে, তাই না? এইভাবে প্রশ্ন আসবে তোমাদের। এবার বলছে সিরাস, সিরোকিউমুলাস আর সিরোস্ট্র্যাটাস। অনেক সময় দিয়ে দিল যে নিচের কোনটি উঁচু আকাশের মেঘ নয়। এই 3টে নাম আছে, তার সঙ্গে দিয়ে দিল স্ট্র্যাটাস, তখন কিন্তু অ্যান্সারটা হবে স্ট্র্যাটাস, কারণ এই 3টে তো উঁচু আকাশের মেঘ। এবং এদের সবার দেখো সাংকেতিক নামগুলো পড়ে নেবা, ঠিক আছে?
আর সিরোকিউমুলাস যখন থাকে তখন ম্যাকারেল স্কাই দেখা যায়, এটা একটা এমসিকিউ। এবার মাঝারি মেঘ কি আছে 2000 থেকে 6000, এবং নাম কি অল্ট্রোগোষ্ঠীয় মেঘ, অল্ট্রোকিউমুলাস অল্ট্রোস্ট্যাটাস। ঠিক আছে, এটা হচ্ছে অল্ট্রোগোষ্ঠীয় মেঘ মানে নিচু আকাশের মেঘ, মনে রাখবে। এবার কি আছে অল্ট্রোকিউমুলাসের সাংকেতিক নাম আর অল্ট্রোস্ট্যাটাসের সাংকেতিক নাম। নিচু মেঘ সেমভাবে 2000 মিটারের কম বা ওর কাছাকাছি। স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস ও নিম্বোস্ট্র্যাটাস তিনটা আছে। একটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস, একটা স্ট্র্যাটাস আর একটা নিম্বোস্ট্র্যাটাস। এই মেঘের সাংকেতিক নাম এসসি, এই মেঘের সাংকেতিক মানে স্ট্র্যাটাস মেঘের নাম এসটি, এবং নিম্বোস্ট্র্যাটাস এর নাম হচ্ছে এনএস। ঠিক আছে, এবং এই জেনে রেখোতে কিন্তু বেশ কয়েকটা ছোট প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। এবং উপরে যে এত মেঘ আলোচনা করলাম, এটা বাদেও আরও দু রকমের মেঘ আছে। একটা হচ্ছে কিউমুলাস, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সাধারণত শরৎকালে দেখা যায়, যখন দেখবে শরতের আকাশ, তখন হচ্ছে এটা দেখা যায় দুর্গাপুজোর সময় দেখা যায়, আকাশটা খুব সুন্দর থাকে দেখতে, এবং এর সাংকেতিক নাম সিইউ। আর কিউমুলো নিম্বাস, এটা হচ্ছে সি বি এর নাম, এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা মেঘ, বজ্র বিদ্যুৎ ঝড় ঝঞ্ঝা হয়, এটা একটা উল্লম্ব মেঘ, ঠিক আছে, ভার্টিক্যাল মেঘ, একটা উল্লম্ব মেঘ, প্রশ্ন আসতে পারে। দেখো ছবি দেওয়া আছে, হ্যাঁ কিউমুলাস, এটা হচ্ছে উল্লম্ব মেঘ, কিউমুলো নিম্বাস দেখো লেখাই আছে উল্লম্ব মেঘ, প্রশ্ন আসবে কিন্তু। হ্যাঁ, আর দেখো উচ্চ আকাশের মেঘ, মাঝারি আকাশের মেঘ আর নিম্ন আকাশের মেঘ। এখানে দেখো ফিট বা ফুট হিসাবে দেওয়া আছে, আগে আমি মিটার হিসাবে তোমাদের পড়িয়েছি, ঠিক আছে। এবং মেঘের শ্রেণীবিভাগ বলতে দেখো বিভিন্ন রকম বলছে, মেঘের শ্রেণীবিভাগের জনক ব্রিটিশ আবহবিদ লিউক হার্ডওয়ার্ড অন মডিফিকেশন অফ ক্লাউড গ্রন্থে সর্বপ্রথম মেঘের যে শ্রেণীবিভাগ করে তার ভিত্তিতেই আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা মেঘের কিন্তু একটা শ্রেণীবিভাগ করে। তাহলে বুঝে গেলা কার নাম অনুসারে বা কোন ভদ্রলোক সর্বপ্রথম মেঘের শ্রেণীবিভাগ করে। এখানে বলেছে মেয়ার্স টেল, ঠিক আছে, সিরাজকে কিন্তু মেয়ার্স টেল বলা হয়। এবার আছে কুয়াশা, কি বলেছে শীতের দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন আর্দ্র বায়ুস্তর শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুস্থিত জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন অংশে ভেসে থাকে, একে বলে কুয়াশা। এবং এই কুয়াশার সঙ্গে যখন শহরের বাতাসের প্রচুর ধূলিকণা ধোঁয়া মিশে যায় তখন তাকে বলে ধোঁয়াশা, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এবার বলেছে বাষ্পীভবনজনিত কুয়াশা, ঠিক আছে, মানে কুয়াশার শ্রেণী বিভাগ, একটা হচ্ছে বাষ্পীভবনজনিত আর একটা বলেছে শীতলীকরণজনিত কুয়াশা। জেনে রেখে ওরা দেখে নিবা, ঠিক আছে, এগুলা তোমরা নর্মালি রিড করে নিবা, ঠিক আছে। এমসিকিউ টাইপস তো এগুলার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু তোমাদের চাইবে না, যেগুলা আসবে বা আসার চান্স আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তোমাদের যখন আমি এমসিকিউ একটা ভিডিও প্রত্যেকবারই আমি সলভ করাই তখন কিন্তু আরও একটু বিস্তারিত প্রশ্ন দেওয়া হবে। এবার দেখো বলেছে ঘনীভবনের বিভিন্ন রূপ, ঠিক আছে, বিভিন্ন ফর্ম ঘনীভবনের। প্রথমে কি বলেছে দেখো শিশির, আর একটা কি আছে তুহিন, তারপরে আছে রাইম, তারপরে আছে মিস্ট। এগুলো হচ্ছে ঘনীভবনের ডিফারেন্ট ফর্ম। তুষার বৃষ্টিটা পড়ে নিবা, এখানে কিছু কয়েকটা প্রশ্ন আছে, এগুলো তোমরা সলভ করবা। এবার বলেছে অধক্ষেপণ, বলেছে দেখো খুব মন দিয়ে দেখো, বলেছে বায়ুতে ভাসমান মেঘপুঞ্জ শীতল ও ঘনীভূত হয়ে গ্যাসীয় অবস্থা থেকে তরল কঠিন অবস্থায় পরিণত হয়ে ভারী হলে অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে নেমে আসে, একে অধক্ষেপণ বলে। যেমন তুষারপাত, বৃষ্টিপাত, ঠিক আছে, স্লিট, গুড়ি গুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি প্রভৃতি। তাহলে অধক্ষেপণ মানে যখন, ভালো করে বোঝো, বায়ুতে ভাসমান মেঘপুঞ্জ মানে মেঘ শীতল ও ঘনীভূত হয়ে যখন সেটা নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় অধক্ষেপণ, মানে আকাশ থেকে কিছু ঝরে পড়ছে। উদাহরণে কি আছে বা টাইপস বা বিভিন্ন রূপ বলেছে অধক্ষেপণের। সবার প্রথমে দেখো বৃষ্টি, বিস্তারিত ব্যাখ্যা দেয় বৃষ্টি কাকে বলে। হ্যাঁ, তুষারপাত, বরফপত্র, গুড়ি গুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, ফ্রিজিং রেইন, সব দেওয়া আছে। এখানে ঘনীভবন আর অধক্ষেপণের মধ্যে একটু পার্থক্য আছে, জাস্ট দেখে নিবা তোমরা। এখানে দেখে নাও বলেছে বার্জেরন ও ফিন্ডিসেন হচ্ছে বরফ কেলাস তত্ত্ব দিয়েছে, ঠিক আছে, বরফ কেলাস তত্ত্ব অধক্ষেপণের সৃষ্টি সংক্রান্ত। কলেজে গেলে তোমাদের কিন্তু এটা নিয়ে একটা বিস্তারিত পড়তে হবে নোটস, এখন তোমাদের লাগবে না, ঠিক আছে। এখানে বলেছে সাবলিমেশন প্রক্রিয়ায় বরফকুচির গায়ে সঞ্চিত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, সাবলিমেশন। আর একটা আছে সংঘাত তত্ত্ব, এই দুটো হচ্ছে অধক্ষেপণের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব। 4 o'clock রেইনফল তৈরি হয়ে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, এটা আমরা জেনে থাকি আগের থেকেই, জানি ছোটোবেলায়। এবার বলেছে বৃষ্টিপাত, বৃষ্টিপাত দেখো ডিফারেন্ট ফর্ম দিয়েছে এখানে, আমরা এটা জানি, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণি বৃষ্টি।
ঘূর্ণবৃষ্টিকে দুই ভাগে ভাগ করে নাতিশীতোষ্ণ আর ক্রান্তীয়। নাতিশীতোষ্ণকে কি বলেছে? উষ্ণ সীমান্ত বৃষ্টি, শীতল সীমান্ত বৃষ্টি, ভালো কথা। আর ক্রান্তীয় হচ্ছে শক্তিশালী বৃষ্টি আর দুর্বল বৃষ্টি। এবার আমরা পরিচলন বৃষ্টিপাতে আসবো। পরিচলন বৃষ্টিপাতে সাধারণত কী হয়? প্রচুর পরিমাণে যখন পুকুর, ডোবা, খাল, বিল যা থাকে সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উপরে উঠে যায়। জলীয়বাষ্প উপরে উঠে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ তৈরি করে, এবং সেই মেঘ যখন 100% সম্পৃক্ত হয় তখন নিচের থেকে যখন আরও জলীয়বাষ্প সাপ্লাই যায় তখন সে আর ধরে রাখতে পারে না, সেটা বৃষ্টিপাত ঘটায়। সেম ঘটনাটাই এখানে কিন্তু বলেছে। পরিচলন বৃষ্টি যা নিরক্ষীয় অঞ্চল থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণে দেখা যায়, এবং একে 4 o'clock রেনফল বলে। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এই কারণে বৃষ্টিপাত হয় বিকেলবেলা। শৈলতক্ষেপ বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেনফল কি বলেছে দেখুন ছবিতে। বাবু একটা মেঘ ভেসে যাচ্ছে জলীয়বাষ্পপূর্ণ, যেতে যেতে হঠাৎ করে পর্বতের একটা ঢালে বাধা পেল। পর্বতের ঢালে বাধা পাওয়ার পর এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটালো। তাহলে এটাকে বলে প্রতিবার ঢাল, এবং প্রতিবার ঢালে প্রচুর বৃষ্টি হলো, এবং এটা যখন ওই পাশে চলে যায় তখন তাকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল, এবং ওই পাশে যখন যায় তখন কিন্তু বৃষ্টিটা কম হয়। একটা ছবি আঁকিয়ে তোমাদের সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে দেখবে ভালো করে। দেখো এটা ভারতের এই পশ্চিমবঙ্গের পাশে মেঘালয় জোনটা, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে, এখান থেকে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন কিন্তু বাংলাদেশের যেটা শাখা, বে অফ বেঙ্গল শাখা, এটা তো অ্যারাবিয়ান ব্রাঞ্চ, এটা আমাদের আসবে না। এই বঙ্গোপসাগরীয় শাখাটা কিন্তু এখানে যায়, বাংলাদেশের সমভূমির ওপর দিয়ে যায়, এবং বাংলাদেশে তো আড়াআড়িভাবে কোনো পাহাড় নেই, যার ফলে এই সমভূমিতে গিয়ে এই গারো খাসিতে হিট করে, এবং হিট করে পাহাড়ের দক্ষিণ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবং এখানে আছে আমাদের মৌসিনরাম, যেটা পৃথিবীর সব থেকে বৃষ্টিবহুল অঞ্চল। সেমভাবে এই গল্পটা হচ্ছে যে মেঘ করে আঁকায়, এখানে গিয়ে মেঘটা এখানে গিয়ে ধাক্কা খেলো, প্রচুর বৃষ্টিপাত হলো, এবং মেঘটা আস্তে আস্তে উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে এই পাশে গিয়ে কম বৃষ্টিপাত ঘটালো। সেমভাবে এই পাশের কাছে শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে প্রতিবার ঢালে কে আছে আমাদের এখানে? মৌসিনরাম। আর বৃষ্টির ছায়া অঞ্চল বা অনুবাদ ঢালে কে আছে? শিলং। ঠিক আছে, এখানে প্রতিবার ঢাল আর অনুবাদ ঢালের সংজ্ঞা দেওয়া আছে। সেমভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কি বলেছে? একটা সীমান্তের তৈরি হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে যে সীমান্ত কোন ঘূর্ণি বৃষ্টিপাতে তৈরি হয়। এখানে একটা উষ্ণ সীমান্ত আছে, একটা শীতল সীমান্ত আছে, এবং অক্লুশন প্রক্রিয়াটা দেখে নিবে। ঠিক আছে, একটা কি বলেছে? এরূপ অবস্থায় মধ্যবর্তী উষ্ণ বায়ু ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উঠে পড়ে, এই প্রক্রিয়াকে অক্লুশন বলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রে অক্লুশন পর্যায়টা আসে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ পর্যায়, 5 নম্বর পর্যায়ে আসে এটা। হ্যাঁ, সীমান্ত কাকে বলে দেখে নাও। উষ্ণ সীমান্তের সংজ্ঞা, শীতল সীমান্তের সংজ্ঞাটা পড়ে নেবে। এবং এখানে বলেছেন ক্রান্তীয় ঘূর্ণবাতে সাধারণত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে আমরা কি দেখলাম? সীমান্ত। আর ক্রান্তীয় ঘূর্ণবাতে আমরা দেখবো চক্ষু। ঘূর্ণবাতের চক্ষুটা দাগিয়ে নিবা, পড়বা। ঠিক আছে, এটাই ছিল আমাদের নর্মালি একটা টপিক, এবং এটা তোমাদের পড়তে হবে ভালো করে। পরিচলন বৃষ্টিপাত, শৈলতক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টির পার্থক্যটা পড়ে নিবে। এবং এখানে কিন্তু শব্দকোষ বলে যে পয়েন্ট যে আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখো এমসিকিউর জন্য প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। কী কী আছে? সম্পৃক্ত বায়ু, চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, ঘনীভবন, বাষ্পীভবন, শিশিরাঙ্ক, কুয়াশা, ধোঁয়াশা, অধক্ষেপণ, মেঘ, এগুলো ভালো করে দেখে নিবে তোমরা। প্রচুর আছে, দেখতে পাচ্ছ। আর নিচে ফ্যাক্ট ফাইল বলে একটা জায়গা আছে, এখানেও তোমাদের প্রচুর প্রশ্ন দেওয়া আছে। এই অনুশীলনীটা তোমাদের নিজস্ব উদ্যোগে করতে হবে। ঠিক আছে, পরের দিন আমরা কিন্তু ইউনিট 4টা করব। নিরক্ষীয় শান্ত বলয়। ঠিক আছে, সারা বছর এখানে বায়ু কম প্রবাহিত হয়, মানে অনুভূমিক বায়ু প্রবাহ কম হয়, উল্লম্ব হয়, ভার্টিক্যাল হয়। তো 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, একে ডোলডামস বলে, এটা দেখে নিবে তোমরা। 4 o'clock রেনফল তো বললামই তোমাদেরকে আমি। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে তার প্রপার উদাহরণ সংজ্ঞা দিয়ে এখানে সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও। এখানে দেখো এক নজরে পয়েন্ট করে কত ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমার জন্য রাখছি, এটা একটু করে স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নিবে। ঠিক আছে, নেক্সট স্ক্রিনশট নিয়ে নাও। আবার এটাও এই দেখো। ঠিক আছে, ভালো করে লিখে নিবে, নোট ডাউন করে নিবে, খুব সুবিধা হবে তোমাদের। অনেক প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, এমসিকিউতে অনেক সাহায্য করবে তোমাদের। আর বায়ুমণ্ডলে যে জল আছে সেটা আমরা জেনে থাকি, জল আমাদের সাধারণত কঠিন রূপে আছে বায়ুমণ্ডলে, কিছু জায়গায় তরল রূপে জল আছে, আর কিছু জায়গায় আমাদের গ্যাসীয় রূপে কিন্তু বায়ুমণ্ডলে জল আছে। তো এটা একটু তোমরা স্ক্রিনশট করে নিও, এবং এখান থেকে পড়তে তোমাদের খুব সুবিধা হবে। এখানে ঘনীভবন প্রক্রিয়া সম্পর্কে একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে স্টুডেন্ট, তোমরা খুব মন দিয়ে ফ্লো ডায়াগ্রামটা বুঝে নাও, মানে স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের কিন্তু অনেক সময় এরকম ফ্লো ডায়াগ্রাম থেকেও প্রশ্ন আসে। তোমাদেরকে এখানে আমি আরেকটা বইয়ের ভৌগোলিক পরিভাষা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এটা একবার ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে খাতায় লিখে নিবে। প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, এগুলো তোমাদের সব কাজে লাগবে, কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেওয়া আছে, দেখছো? তো স্টুডেন্ট, এটাই ছিল আজকে আমাদের ইউনিট 3 ক্লাস। এখানে অফ করলাম ক্লাসটা, তোমাদের সামনে আমি আবার আসবো ইউনিট 3 অনুশীলনী নিয়ে, তারপরে ইউনিট 4টা তোমাদেরকে পড়াবো।